যেটা করে এরকম যদি বুঝো এরকম কন্ডিশনগুলো রোগীর জন্য হার্মফুল এবং রোগীর সাথে যারা থাকবে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি কি কি কোন কোন কন্ডিশনগুলো সাইকিয়াট্রিক ইমার্জেন্সির মধ্যে পড়ছে সুইসাইডাল বিহেভিয়ার প্রথম এক নম্বরে রাখছি যাদের কথায় কথায় ফাঁসি দিল মরে যাব এই সব কথাগুলো যারা বলে অথবা যারা এইসব অ্যাক্টিভিটি অ্যাটেম্পটগুলো নিছে এটা একটা সাইকিয়াট্রিক হোমিসাইডাল বিহেভিয়ার হোমিসাইডাল মানে নিজেকে নিজে মেরে ফেলা হোমিসাইডাল বিহেভিয়ার ভায়োলেন্ট এগ্রিগেশন হোমিসাইডাল মানে আরেকজন তাকে মেরে ফেলে নিজেকে না মেরে ঘরের আশেপাশে মানুষকে মারে ফেলবে রাতের বেলা ঘুমের মধ্যে এই এরকম হোমিসাইডিয়াল বিহেভিয়ার হোমিসাইড মানে সুইসাইড নিজেকে নিজে আর হোমিসাইড মানে অন্যকে মেরে ফেলা ইন্ডিয়ান হিন্দিতে কি বলে খুদকুশি ওদের সব হোমিসাইডাল বিহেভিয়ার সুইসাইডাল মানে ভায়োলেন্ট অ্যাগ্রেশন মানে সে নিজে কিছু করবে না অন্যের ক্ষতি করা severe agitation excitement মানে অতিরিক্ত আনন্দিত হইয়া অতিরিক্ত হইয়া ইমোশনাল হইয়া চলছে এটা একটা acute panic attack acute mania with violence or risky behavior substance intoxication মানে কি যারা ড্রাগ নেয় substance intoxication মানে কি ড্রাগ নেয় ক্যাটাটোনিয়া বলতে তো কি আগে বলছিলাম হ্যাঁ ক্যাটাটোনিয়া হ্যাঁ ওটা তো ভেরি ক্লোজ ব্রেন সিভিয়ার ইনজুরি শুনো ইমার্জেন্সি পুরো ফিরে সব কথাই এখানে নিয়ে আসছে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি বলে যত মানসিক রোগ আছে ম্যাক্সিমাম গুলাই ঠিক আছে এনজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক ম্যানিয়া সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো নিতে পারবো তো হ্যাঁ তাহলে হচ্ছে কি সাইকিয়াট্রিক ইমার্জেন্সি শেষ ডেফিনিশন আর কোন কোন এগুলোকে সাইকিয়াট্রিক ইমার্জেন্সি বলবো কমন সাইকিয়াট্রিক ইমার্জেন্সি ড্রাগ ডিপেন্ডেন্সি মানে কি এরকম আমরা অনেকেই আছে গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আমাদের হয় না ঘুমের ওষুধ ছাড়া হয় না তারপর থেকে নাপা প্রতিদিন একটা করে না খেলে হয় না তাহলে এগুলো ওয়ান টাইপ অফ ডিপেন্ডেন্সি এটা মানসিক পর্যায়ে গেছে কিনা সেটা দেখো নিজেরা খুঁজে ড্রাগ ডিপেন্ডেন্সি a person becomes physically or psychologically বুঝতেছ দুইটা ওয়ার্ড বলছি ফিজিক্যালি আর সাইকোলজিক্যালি ডিপেন্ডস অন এ ড্রাগ ডিপেন্ডেন্সি এটা ফিজিক্যালি হতে পারে সাইকোলজিক্যালি হতে পারে সে বুঝে এটা কিছু হয় কিন্তু ওষুধটা খেলে আমার ভালো লাগে এরকম বলে না আমরা এখন হচ্ছে যে যদি এটা বন্ধ করে দেই স্টপিং দ্য ড্রাগ causes withdrawal symptom বুঝছো তো withdrawal symptom হচ্ছে কি ভেড়া ওঠা না কি বলে না না মেরি বেড়ান না এটা একটা বাংলা ওয়ার্ড আছে যে নেশা করে তারা যাদেরকে হসপিটালে ভর্তি করে না মানসিক নিরাময় কেন্দ্রে প্যারা উঠে উঠে কি জানি এটাকে বলে withdrawal symptom ক্রেভিং হয় ইচ্ছা জাগে ওষুধ নেওয়ার জন্য ভাঙচুর করে অস্থির হয়ে যায় চিল্লাচিল্লি করে যদি ওষুধটা বন্ধ করে দেয় তখন তার withdrawal symptoms have some person feelings a strong craving or need to continue using functional normally না দিলে সে নরমাল ফাংশন করতে পারে তাহলে বুঝা গেছে ড্রাগ ডিপেন্ডেন্সিটা কি টোটালি ড্রাগের উপর ফিজিক্যালি এবং মেন্টালি সাইকোলজিক্যালি মানে কি মেন্টালি ডিপেন্ড যে ড্রাগের উপর সেটাকে বলে ড্রাগ ডিপেন্ডেন্সি যদি একটা পারসন মেন্টালি ফিজিক্যালি এবং মেন্টালি আর সাইকোলজিক্যালি ডিপেন্ড
উইথ Drugs. ড্রাগ ডিপেন্ডেন্সি করলো। এক্ষেত্রে নার্সিং এর তোমাদের অ্যাজ এ নার্স হিসেবে তাদের দায়িত্ব কি ড্রাগ ডিপেন্ডেন্সি একটা পেশেন্টের দেখো ঘুরে ঘুরে হেডিং গুলো দেখো রেসপন্সিবল অফ ড্রাগ অ্যাসেসমেন্ট সে আসলে কি টাইপের ড্রাগ ইউজ করে, কি পরিমাণ ড্রাগ ইউজ করে, কি বলে না বলে, এবং ওইটা বন্ধ রাখলে তার মধ্যে উইথড্রল সিনড্রোমগুলো কি কি দেখা দেয় এগুলা অ্যাসেস করবে, অ্যাসেসমেন্ট মনিটর করবে তার সাইন সিনড্রোম। তাহলে প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে কি যে কোনো মেন্টাল প্রবলেমে নার্সের রেসপন্সিবিলিটি একেবারে কিছু না করা আছে ম্যানেজমেন্ট বলবা। প্রথম হেডিং কি অ্যাসেসমেন্ট। সাইকিয়াট্রিক যে কোনো ডিজিজের যদি নার্সিং রেসপন্সিবিলিটি আর নার্সিং ম্যানেজমেন্ট আছে আমি শুরুতেই বলছি ম্যানেজমেন্ট প্রথমে কি করবে একটা হেডিং কমন অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি করব ড্রাগ ডিপেন্ডেন্সি ক্ষেত্রে সে কি টাইপ অফ ড্রাগ ইউজ করে, কতদিন ধরে ইউজ করে, কি পরিমাণ ইউজ করে, কতক্ষণ পর পর ইউজ করে এগুলা জানার চেষ্টা করবে। তার উইথড্রল সিম্পটমস অবজার্ভ করবে, তার ভাইটাল সাইন মনিটর করবে, তার মেন্টাল স্ট্যাটাস অ্যাসেস করবে। 2 নাম্বার হেডিং কি সেফটি মেজার। যেহেতু সেফটি মেজার যেহেতু এই রোগীগুলা ড্রাগ না পাইলে কি হয়ে যায় ভায়োলেন্ট হয়ে যায় না, এরা সেই ক্ষেত্রে তুমি তোমার সেফটি মেজার কি কি দিবা মেইনটেইন সেফ ক্লিন এনভায়রনমেন্ট। তার সাথে তাকে তো ওষুধ খাওয়াতে হবে, তাকে তো এরকম হচ্ছে বেডের সাথে হাত করা বাঁধা বেঁধে রাখি কিন্তু বেডের সাথে 2 হাতে হাত করা বেঁধে কারণ সে খুলে দিলে কিন্তু মাঠে আসে। তাহলে মেইনটেইন করতে হবে সেফটি, প্রিভেন্ট সেলফ হার্ম। সে নিজের ক্ষতি করে কিনা সেই ক্ষেত্রে রুমে এমন কিছু রাখা যাবে না। প্রিভেন্ট সেলফ হার্ম নিজেকে নিজে ক্ষতি করে কিনা সেটাও তোমার সেফটি মেজারের মধ্যে পড়বে। এনশিওর এডিকুয়েট হাইড্রেশন, সেই সাথে তাদের এই রোগীগুলা কিন্তু ডিহাইড্রেশন হয়, এরা পানি খুব কম খায়, আস্তে আস্তে কিডনিতে ঢুকে যায়। ডিহাইড্রেশন মানে তাদের নিউট্রিশন বেস্ট এক্সপেন্সিভ করতে রিমুভ হার্মফুল অবজেক্ট ঘুরে ফিরে একই কথা। 3 নাম্বার হেডিং হচ্ছে কোনো ওষুধ লাগলে সেই ওষুধগুলো তোমার দিতে হবে, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অথবা মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন কি দিতে হবে সেটা দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেট প্রেসক্রাইব ড্রাগ ফর উইথড্রয়াল, এই ক্ষেত্রে তার ফাইলে যে ড্রাগ প্রেসক্রাইব করা আছে ওগুলো দিবে, স্পেশালি উইথড্রয়াল যাদের যে ক্যারা বন্ধ করার জন্য কিছু ওষুধ আছে এই ওষুধগুলো দিতে হবে। মনিটর করতে হবে ড্রাগ দেওয়ার পর সাইড ইফেক্ট মনিটর করতে হবে, এফেক্টিভনেস মনিটর করতে হবে, মেইনটেইন অ্যাকুরেট ড্রাগ হিস্ট্রি এন্ড ডকুমেন্টেশন। এবং তুমি কি ওষুধ দিছো কয়টা দিছো এটা কিন্তু ফাইলে লিপিবদ্ধ করে রাখতে হবে, এটাকে বলে ডকুমেন্টেশন। 4 নাম্বার সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ার কি হতে পারে অ্যাডিক্টেড পেশেন্টগুলোকে সাপোর্টিভ কেয়ার সে তারা ইমোশনালি কিন্তু খুব থাকে, তাহলে তার ইমোশনাল সাপোর্ট দিতে হবে, তাদের অ্যাসুরেন্স করতে হবে সমস্যা নেই তুমি ঠিক হয়ে যাবে, এনকারেজ করতে হবে ভার্বাল এক্সপ্রেশন অফ ফিলিং, প্রমোট কপিং, এক ঘুরে ফিরে একই কথাগুলো যা এগুলো চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে। স্ট্র্যাটেজি টু রিডিউস ক্র্যাবিং, হেলথ এডুকেশন করতে হবে, তাকে তার ফ্যামিলিকে এডুকেট অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ দ্য ড্রাগ, টিচ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডভান্স ট্রিটমেন্ট, এক্সপ্লেন রিল্যাপস প্রিভেনশন মেজার, encourage joining rehabilitation program, self group, family involvement করতে হবে আর referral and follow up, ঠিক আছে। তাহলে হেডিং গুলো মনে রাখলে ইংলিশ লিখতে পারবা। আমার কথা হচ্ছে হেডিং গুলো মনে রাখা। যে কোনো ড্রাগ অ্যাডিক্টেড রোগী এই টাইপের কোশ্চেন গুলো আছে, ড্রাগ অ্যাডিক্টেড অথবা ড্রাগ ডিপেন্ডেন্সি রোগী নার্সিং ম্যানেজমেন্ট আসলে হেডিং গুলো কি কি দিবা বলো। অ্যাসেসমেন্ট দেব, হেডিংগুলা লিখতে মনে থাকলে তুমি ভিতরে কিছু লিখতে পারবে। তোমাদের সেফটি এন্ড মেজার, সোশ্যাল মিডিয়া মেডিকেশন ডাক্তারের রিপোর্টস নিয়ে সাইটা তোমরা মনে অনেকে চেনো, তাদের কিন্তু অনেক ফলোয়ার নাম সে হচ্ছে বিএমসি স্টুডেন্ট, ঢাকা মেডিকেলের স্টুডেন্ট এবং ডাক্তার, তার হাজবেন্ডও ডাক্তার। জিনিসটা দেখছো এরকম ভাইরাল হচ্ছে জিনিসটা। সে হচ্ছে গিয়ে ডাক্তার, সরকারি ডাক্তার, বাগেরহাটে পোস্টিং, আবার সে হচ্ছে গিয়ে মহিলাদের নিয়ে ট্যুর করে। অনেকে ট্যুর করে না, শুধু মহিলাদের নিয়ে সারা বাংলাদেশ এবং বিদেশেও তার ট্যুর আছে।
বাংলাদেশের মধ্যে সে খুব বেশি করে মেয়েদের এবং সে অনলাইনে খুব অ্যাক্টিভ। তার কি হয়েছে যে লাইফটা দেখছো, 10 বছরের প্রেম, 4 বছরের সংসার, 14 বছর। তাকে আমি ফিজিক্যালি দেখছি ঢাকা মেট্রো, 14 বছর, মানে বিয়ের চেয়েও প্রেম বেশি, 10 বছর। তাইলে 10 বছর প্রেম, 4 বছরের সংসার, কিন্তু সে যার সাথে থাকতেছে সেই মানুষটারে 14 বছরে চিনতে পারলো এবং সে সুইসাইডাল অ্যাটেম্পটে করে। আলটিমেটলি সে যখন তার কাজের জন্য বাগেরহাটে পোস্টিং, বাসা ঢাকায়, বাগেরহাটে টানা ডিউটি করে, তারপর তার হচ্ছে যে অনলাইনে অথবা তার ভ্রমণের যে ইয়াগুলোর জন্য তার ঢাকার বাইরে অথবা তার বাসার বাইরে, তখন তার হাজবেন্ড আরেকটা মেয়ে, যে মেয়ে হচ্ছে কি সাইকিয়াট্রিতে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটি, হাজবেন্ড হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট, সেই মেয়েকে বাসায় নিয়ে আসে। বুঝা গেছে? তাইলে দেখো আলটিমেটলি হচ্ছে কি আমরা শুধু একজনের দোষ দিলে হবে না, সে কিন্তু শুধু শুধু রিলেশন আরেকটা মেয়েরই সাথে, তাই তো? ওই মেয়েটা আবার তার বাসায় এসে তার বেডে থাকতো, তার বিছানায় থাকতো, এইভাবে তারা রিলেশন। তাইলে এখন দেখো সাইকিয়াট্রিক প্রবলেমগুলো কিভাবে ঘটতেছে। এই মেয়েটা সবচেয়ে শিক্ষিত একটা মেয়ে সমাজে, ডাক্তার, তারপর হচ্ছে সে গভর্নমেন্ট চাকরি করে, তারপর সে হচ্ছে অনলাইনে অনেক ধরনের এবং সরকারি অনেক প্রোগ্রামে মহিলাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সে কিন্তু ভয়েস করে। এরকম একটা এডুকেটেড মেয়ে, সব দিক দিয়ে সেই তার লাইফে এটা হয়েছে। আর যার আসলে একটা গ্রামের মেয়ের অবস্থা, মানে মেয়েদের কোথাও সে সারা জীবন মেয়েদের কথা বলে গেছে, অনলাইনে মেয়েদের অধিকার, তার নিজেই কিন্তু কি হয়েছে, তার এখন সে এগুলো ভিডিও অনলাইনে আইসা তার বলা লাগছে, সে কিন্তু ভিডিও ছাড়ছে, আমার এরকম হচ্ছে এবং একবারে ওপেন ভিডিও, লাইভ ভিডিও ছাড়ছে, আবার ডিভোর্স দিচ্ছে এবং লোকটাকে পুলিশে মামলা করছে। তাহলে আসলে আমরা আসলে কোথায় আছি? এখন আমরা মেয়েরা যেটা বলে, যারা চাকরি করা বড় বড় পোস্টে যারা রুবাবার মতো যারা হচ্ছে এখন বিশ্রী, ওরা বলে মেয়েদেরকে ফাইন্যান্সিয়ালি কি হইতে হবে, ছিল তো। তাহলে সে ফাইন্যান্সিয়ালি স্টেবল, সে তাহলে তারই একটা লোকের জন্য তার লাইফ সুইসাইড করতে যাচ্ছে কেন? আসলে টাকাই সব সমস্যার সমাধান। আমরা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন তার পার্টনার হঠাৎ করে যদি মরে যায়, দুইটা বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে সে যদি হাউসের উপর কিছু না করে, সেই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা খুব আবার হচ্ছে যে এখন নিয়ে তার নিজের লাইফ, এই ডাক্তার উনি নিজের লাইফ নিজে চালাচ্ছে, কিন্তু সে তার সংসার, তার হাজবেন্ডের জন্য কিন্তু তার মানসিকভাবে সে ফিল করতেছে, তার সাথে ঠিক করতে, এই করতে। আসলে এত কথার মানে হচ্ছে কি আমরা সবাই সাইকিয়াট্রিক, নার্সিং এর যে টপিকগুলো আমরা সবাই এর মধ্যে আছি, এর মধ্যে থেকে আমরা যতদিন বেঁচে থাকি মোটামুটি সুস্থভাবে উঠতে পারবে। বুঝা গেছে? তুমি সারাক্ষণ তোমার হাজবেন্ডকে চেক আউট করবা, অথবা তুমি তোমার ওয়াইফকে সারাক্ষণ চেক দিবা কি করে, এই চেক দিয়ে আসলে সম্পর্ক টিকে রাখা যায় না। বিশ্বাস থাকতে হবে, সম্মান থাকতে হবে, সবাই বুঝতেছে তোমরাও হয়তো নার্স দিয়ে করবা, এডুকেটেড কাউকে দিয়ে করবা, কিন্তু হচ্ছে গিয়ে তুমি তারে সারাক্ষণ চেক দিয়ে আসলে 10 বছর, 5 বছর, এই যে 14 বছর, কতদিন থাকবে? একদিন এগুলা একটা কথা বলছে, আমি তোমার সাথে ফিজিক্যালি কম্পিটেবল না, তার ওয়াইফ কথা বলছে। লোকের চেহারা দেখছো, চেহারা এরকম কিছু চেহারা আছে সমাজে, মনে হবে এরা তো আজা মাজুর টাইপের পারে, ওই টাইপের একটা টিপিক্যাল চেহারা। ডাক্তার চেহারাটা না, তার চেহারাটা দেখে মনে হবে কিছু ছেলে আছে না, এরা তো একেবারে দেখে মনে হবে খুব ভালো মানুষ, মেয়েরা পছন্দ করে, কিন্তু
নিজেদের মধ্যে যদি কারো থাকে অথবা সিনিয়রদের মধ্যে যদি মেয়েগুলো ওই টাইপের ছেলেগুলোরে একটু ভিডিয়ে এবং চেহারাটা মেয়েরা কিন্তু ওই ছেলেগুলো মেয়ে এইভাবে ওই ছেলেকে তবে এবং সেই ছেলেকে অ্যাডজাস্ট পারবে ডাক্তার সাহেব অ্যাডজাস্ট পারবে এগুলা কিন্তু সবই জানতো সবাই জানতো দুজনেই ডাক্তার ঢাকা মেডিকেলের মতো ডাক্তার ওপেন লাইফ লিড করে বউর মতো ইয়ে করতেছে কিন্তু এখন এই জিনিসগুলো সামনে এসে আসলে জিনিসগুলো সবার জন্য কিরকম খারাপ একটা হয়ে গেল না তার মানে হচ্ছে যারা আসলে সংসার করতে চায় বিয়ে শাদী করতেছে তাদের মধ্যে একটা নেগেটিভিটি আছে বিয়ে নিয়ে একটা প্যানিক অ্যাটাক এটা একটা সাইকিয়াট্রিক প্রবলেম তাই বিয়ের কথা শুনলেই অনেকে প্যানিক একটা অ্যাটাক তাই তাহলে এই যে তুমি এইসব সোশ্যাল মিডিয়া এগুলো দেখে দেখে এখন বিয়ের প্রতি রিলেশনের প্রতি মানুষের একটা ইয়ে চলে আসছে আবার আরেকটাও আসতে পারে আরেক কি হচ্ছে 100টা রিলেশন করতে সমস্যা দুইটাই হতে পারে মানুষ তাই না এখন হচ্ছে কি তোমার ব্রেন তুমি কিভাবে তোমার লাইফটাকে দেখতে চাও 10 বছর পর 20 বছর পর কবরে যাওয়ার এটা তুমি ঠিক করে ফেলো তুমি তোমার জীবনটাকে কিভাবে দেখতে আমার কথা হচ্ছে মানুষকে চিটারি করার দরকার নেই স্পেশালি নিজের পার্টনারের সাথে আমরা চিটারি সবাই অনেক কিছু না কিছু করতে পারি জীবনে কিন্তু নিজের পার্টনার নিজের ঘরের মানুষের সাথে চিটারি বাটপারি করার এই বিশ্বাসটুকু রাখা বলে দাও আমি চিটারি করি কিন্তু ঘরে করি না অথবা বলেই দিতে হবে আমি ঘরেও করি বাইরেও করি থাকলে থাকলাম দুজনে যদি সবথেকে রাজি হও ওকে ফাইন দুজনেই চিটারি করি সব সিগারে মরে যাবে পরবর্তীতে এই মহিলার মতো মানসিক হয়ে তুমি সুইসাইড করতে যাবে বা আলটিমেটলি এই মহিলা আরেকটা রিলেশনে গেল এই ট্রমাটা কিন্তু যে শিওর হয় থাকে এত কথা বলা মানুষকে লাইফস্টাইলে ঠিক করে কিন্তু আমাদের থাকে যে নরমাল একটা লাইফস্টাইল না একটা নরমাল একটা এভারেজ সুস্থ লাইফ সেটা কিন্তু আমাদের ওষুধ দিয়ে তুমি সব করতে পারবা না স্ট্রেস তাহলে আমরা এটা পড়াইলাম ড্রাগ ডিপেন্ডেন্সি গেল আর এটা কি পড়াইলাম সাইকিয়াট্রি ম্যাটার এখন স্ট্রেস কার নাই স্ট্রেস ছাড়া যে মানুষ আছে না সব বয়সের সব আমার ছোট বাচ্চাও বলে ওরও স্ট্রেস হয় তাহলে চিন্তা করে তাহলে সব বয়স স্ট্রেস কোনো বয়স ভেদে হয় না সব বয়স মার্কেট স্ট্রেস এ যা চাই তাই পায় না তার কথা শুনে না এইসব নিয়ে তাদের স্ট্রেস তাহলে সবারই স্ট্রেসটা কি স্ট্রেস হচ্ছে কি বডি ফিজিক্যাল ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল রেসপন্স টু এনি ডিমান্ড বুঝা গেছে স্ট্রেস হবে আমাদের স্ট্রেস হবে আমি ফাস্ট হতে পারি না কেন আমি না করে ফাস্ট হতে পারি না কেন এইটা হচ্ছে কি একটা আমাদের মনোকেন্দ্রিক একটা যে তুমি ব্রেনে চিন্তা করতেছো এটা তোমার ফিজিক্যাল তোমার বডির উপর ইফেক্ট করতেছে স্ট্রেস হচ্ছে একটা ফিজিক্যাল ইমোশনাল এন্ড psychological response any demand and sense then a person balance or well-being মানে হচ্ছে কি প্রতিদিনই আমাদের এগুলা হবে কিন্তু এটা যদি তোমার পাওয়া না পাওয়ার মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়ে যায় তখনই এটা তোমার কি হয়ে যাবে রোগ হয়ে যাবে এবং তোমার নরমাল লাইফ ওয়েলবিং অথবা ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে ঠিক আছে ইট অকার্স when person exceed one's coping ability দরকার নেই এই কথাটা তোমরা আগের ডেফিনিশনটাই মনে রাখো ঠিক আছে তাহলে বুঝা গেছে স্ট্রেসটা কি স্ট্রেস হচ্ছে কি টেনশন তাই তো স্ট্রেস হচ্ছে কি টেনশনটা আসে কোথা থেকে বডি রেসপন্স থেকে ফিজিক্যাল রেসপন্স থেকে ইমোশনাল রেসপন্স থেকে সাইকোলজিক্যাল রেসপন্স থেকে এনি ডিমান্ড তাহলে স্ট্রেস কয় ধরনের স্ট্রেসের ডেফিনিশন বুঝা গেছে স্ট্রেস আর ক্রাইসিস পাশাপাশি আছে chronic স্ট্রেস আর ক্রাইসিস episode stillness একই না জিনিসটা দুইটা দুই রকম কিন্তু মনে হবে একই স্ট্রেসের ক্লাসিফিকেশন বেসড অন ডিউরেশন
আমরা কিছু স্ট্রেস থাকে আমরা নিজেরাই বলি কিছু টেনশন আমার অল্প কয়েকদিনের টেনশন এই কাজটা হয়ে গেলে আমাদের টেনশনটা শেষ বলি না তাহলে অ্যাকর্ডিং টু ডিউরেশন সময় অনুযায়ী কিছু স্ট্রেস অ্যাকিউট কিছু স্ট্রেস ক্রনিক আর কিছু স্ট্রেস অ্যাকিউট ক্রনিক এর মাঝখানে বুঝা গেছে তাহলে টাইপ এপিসোডিক অ্যাকিউট ক্রনিক এর মাঝখানে ক্রনিক স্ট্রেস লং টার্ম এবং এপিসোডিক স্ট্রেস কয়দিন পর পর হবে 2 নাম্বার ক্লাসিফিকেশন বেসড অন নেচার নেচার হচ্ছে ফিজিক্যাল এই স্ট্রেস ধরনের চিন্তার উপর তোমার সাইকোলজিক্যাল সোশিয়াল তিনটা ফিজিক্যাল স্ট্রেস ধরো তোমার শরীরে এমন কোন একটা রোগ হচ্ছে তুমি জানো যেটা তোমার পার্টনারের সাথে অথবা তোমার ফ্যামিলির সাথে তোমার বন্ধু বান্ধবদের সাথে তুমি বলতে পারছো তাহলে এটা একটা টেনশন না স্ট্রেস না এটা ফিজিক্যাল ইলনেস ইনজুরি ফ্যাটিগ নয়েজ টেম্পারেচার ফিজিক্যাল সাইকোলজিক্যাল স্ট্রেস সাইকোলজিক্যাল মানে মানসিক সমস্যা হিসেবে তোমার ইমোশন কারোর সাথে তোমার কথায় কাটাকাটি হচ্ছে কমপ্লিট ফেয়ার এই যে সোশ্যাল স্ট্রেস রিলেশনশিপ প্রবলেম জব ইস্যুস ফাইনান্সিয়াল ক্রাইসিস এগুলো তো বুঝছো তো নেচার ধরনের উপর তোমার টেনশনটা বেস করছে সো ডিউরেশন ইকুয়েট করুন ইন্টারনাল স্ট্রেস based on nature physical psychological social তুমি কি ভাবতেছো ক্লাসে based on source internal stress external stress there is an internal thought external যেটা এই রুমের ঠান্ডা এই রুমের একটু অন্ধকার এইটা তোমার মধ্যে কি স্ট্রেস আছে সেটাও একটা ইন্টারনাল ইফেক্ট environment ইফেক্ট হচ্ছে ইউ স্ট্রেস দেখো based on effect স্ট্রেস আবার পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে পজিটিভ স্ট্রেসটারে positive negative আর নেগেটিভ motivities স্ট্রেস improvise বুঝছো কতগুলো জাস্ট একটু খেয়াল করো কি কারণে আমাদের স্ট্রেস আসে ফ্যাক্টরস কোন কোন ফ্যাক্টরের কারণে আমাদের স্ট্রেস হয় অথবা কজেস যদি বলে কজের অভাব নাই ইন্ডিভিজুয়াল কিছু ফ্যাক্টর হতে পারে নিজে একবারে নিজস্ব কিছু ফ্যাক্টরের জন্য কিছু হতে পারে biology যাদের পার্সোনালিটি psychological factors social environment factor cultural এক টাইপ পার্সোনালিটি বুঝছো হ্যাঁ ব্লাড গ্রুপিং পার্সোনালিটি আলাদা টপিক আছে এই টাইপের পার্সোনালিটি গুলা এই টাইপের মানুষগুলো হচ্ছে কি সব সময় নিয়মের মধ্যে চলতে চায় মানুষের কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে কমিটমেন্ট কিন্তু যখনই সে নিয়মটা হেল্পফুল হয় কমিটমেন্ট গুলো হেল্পফুল হয় তখন এরা খুব এগ্রেসিভ হয়ে যায় বুঝা গেছে এরা অন্যকে চিট করে না এবং নিজেকে যদি কেউ চিট করে এরা এটা নিয়ে খুব বেশি কেন আমার সাথে এটা করলো খুব ভাবে হয়তো একটু ছাড় দেওয়া যায় কিন্তু সে ছাড় দিবে না এই টাইপের পার্সোনালিটি গুলোকে বলে এটাই পার্সোনালিটি এটা হইলে এরা নিজেরা খুব কষ্ট পায় এই টাইপের মানুষগুলো নিজেরা খুব কষ্ট পায় বলতে এরা আসলে মানসিকভাবে অসুস্থ এই এখনকার জমানায় এই টাইপ পার্সোনালিটির মানুষদের কেউ ওইভাবে মানে এরা অনেস্ট বেশি এই জন্য এরা ধরা খায় বেশি বুঝা গেছে এরা অনেস্টি মেনটেন করার চেষ্টা করে ধর্মটা মানার চেষ্টা করে বাবা মার কথা শোনার চেষ্টা করে অথবা বসের কথা শোনার যে বয়স অনুযায়ী যে লেভেলের কথা শোনার চেষ্টা করে কিন্তু এরা এদেরকেই ওরা মারে এরা হচ্ছে বোঝায় এটা ধরা এইটাই পার্সোনালিটি মানুষের বুঝা গেছে যাদের ইমোশনাল স্টেবিলিটি খুব কম ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তাদের মধ্যে স্ট্রেসের প্রবলেম সেলফ এস্টিম যারা নিজেকে নিয়ে খুব বেশি খুঁতখুঁতে ইমোশনাল স্টেবিলিটি তাদের আছে বয়সের সাথে সাথে এজ এন্ড ডেভেলপমেন্টাল স্টেজে ঠিক আছে কোপিং স্কিল এন্ড রেসিলিয়েন্স তুমি একসাথে সবাই ক্লাস করতেছো ও ধরতে পারতেছ আমি কেন ধরতে পারতেছি না তুমি বুঝতেছ আমি কেন এটা নিয়েও এটা কোপ করে স্কিল রেসিলিয়েন্স ওইটা ভাবে কাজ করতে না পারে তাহলে এগুলো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা ফ্যাক্টর এছাড়া ফিজিক্যাল কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে তোমার শারীরিক কিছু অসুবিধার জন্য তুমি সবার মতো না তোমার শরীরে হরমোনাল কিছু চেঞ্জ আছে তোমার শরীরে তোমার ফ্যাটিক দুর্বলতা বেশি স্লিপ কম তোমার খাওয়া দাওয়ার সমস্যা তোমার শরীরে সব সময় ব্যথা এগুলো হচ্ছে ফিজিক্যালের জন্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস হচ্ছে কি ইমোশন পারসেপশন অফ স্ট্রেস মানে কি পারসেপশন যে স্ট্রেস দেয় তাকে বলে স্ট্রেস হয় নাকি
যে স্ট্রেস দেয় তাকে বলা হয় স্ট্রেসর। সে আসলে পার্টনার বলছে জিনিসটার ফাজলামি করে একটা মজা করছে, কিন্তু সে জিনিসটাকে কি করছে সিরিয়াস ধরে এরকম জিনিসগুলো হয় যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে। তারপর প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এনজাইটি, ফিয়ার, এক্সপেকটেশন এর সাথে মিলে না, তাই তো এইটাই বেশি হয়। আর এখন কি অবস্থা, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্ট ফ্যাক্টর, তোমরা এগুলা দেখবা। ফ্যামিলি ফ্যাক্টর, সোশ্যাল রিলেশনশিপ ইস্যু, কোনো কারণের অভাব, টেনশন আসা, নয়েজ পলিউশন হয় না, কালচারাল তাইলে আমাদের আজকের মতো বিলিভেন বেলে সোশিয়াল পরীক্ষার আগে যদি জানার কিছু থাকলে বাকি সাপোর্ট সিস্টেম, অ্যাবিলিটি অফ তোমাদের কাছ থেকে কমিউনিকেশন, কঠিন না স্ট্রং সাপোর্ট মজা করে করো, কিন্তু ঘুরে ফিরে সব জায়গায় একই রকম দেওয়া যাবে, ঠিক আছে? এবং আমার পক্ষ থেকে সাইকেলের কোনো কোশ্চেনের অ্যানসার না করে আসবে, ঠিক আছে? ফুল অ্যানসার করে বাইরে হওয়া মার, ফুল অ্যানসার করলেই পাবা। কি লিখছো ওটা দেখা, চিন্তা করে নিয়ে চিন্তা করা দরকার, পরীক্ষা দিন চিন্তা করো, কিন্তু জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? এগুলা গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ।